ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি অনুসয়া। শুরু করছে 7টায় বাংলা। শুরুতে আপনাদের জানিয়ে রাখি, ভালো রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। আপাতত তাঁর জ্বর নেই, অক্সিজেনের মাত্রাও স্বাভাবিক। করোনা আক্রান্ত হয়ে এই মুহূর্তে তিনি বেলভিউ হাসপাতালে ভর্তি রয়েছেন। ফোন করে তার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রীও। সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সন্দীপ, এখন চিকিৎসকরা কেমন কি জানাচ্ছেন, কেমন রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়? বিভিন্ন পরীক্ষাও করা হয়েছে তার, সেই রিপোর্টই বা কি বলছে? দেখো, বর্ষিয়ান অভিনেতার শারীরিক অবস্থা স্থিতিশীল, সেরকমটাই হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছে। তার ব্যক্তিগত চিকিৎসক তিনিও হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে, মেডিকেল টিমের সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখছেন, কেননা যে চিকিৎসকের অধীনে এতদিন ধরে তার চিকিৎসা চলছিল বাড়িতে, সেই চিকিৎসকের পরামর্শেই তার নভেল করোনা ভাইরাস পরীক্ষা করা হয় এবং তারপর সেই রিপোর্ট পজিটিভ আসে। হাসপাতালের যারা ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞরা রয়েছেন তারা প্রত্যেক মুহূর্তে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়কে। অক্সিজেন তার লাগছে না, তার কারণ শরীরে অক্সিজেনের মাত্রা স্বাভাবিক রয়েছে, সেরকমটাই চিকিৎসকেরা জানাচ্ছেন। এর পাশাপাশি তার আজকে বুকের এক্স রে করা হয়েছিল, কেননা তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন। গত বছরও তাকে একটা লম্বা সময় হাসপাতালে কাটাতে হয়েছে, তার কারণ ক্রনিক নিউমোনিয়ার কারণে। ফলে চিকিৎসকেদের একটা আশঙ্কা ছিল যে ভাইরাস কোনোভাবে ফুসফুসকে আক্রান্ত করেছে কিনা। তো সেই কারণেই আজকে বুকের এক্স রে করা হয়। সেই বুকের এক্স রে রিপোর্ট সন্তোষজনক, সেরকমটাই হাসপাতাল সূত্রে খবর। অক্সিজেন স্বাভাবিকভাবেই তিনি নিতে পারছেন, অক্সিজেন সাপোর্ট সিস্টেমের প্রয়োজন পড়ছে না। জ্বর সেটাও অনেকটা কম রয়েছে, সন্ধ্যের পর থেকে তার জ্বর আসেনি, সেরকমটাই ডাক্তাররা জানাচ্ছেন। অনুসয়া, ধন্যবাদ সন্দীপ। ভালোই রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। আজ সকালে তাকে বেলভিউ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তি করার পর তার কন্যা পৌলমী চট্টোপাধ্যায় কি জানাচ্ছেন শোনাবো। এখন উনি স্টেবল আছেন, ওনার স্যাচুরেশন খুব একটা কমে যায়নি। যখন আমরা নামালাম এমার্জেন্সিতে ওনার স্যাচুরেশন একদম ঠিকই ছিল, 97 ছিল। সুতরাং মানে অতটা কিছু চিন্তা নেই, মানে হি স্টেবল এখন, এইটুকু বলতে পারি। ওনার 2 দিন ধরে জ্বর হচ্ছিল, তো ওনার যে ডাক্তার বললেন যে একটা কোভিড টেস্ট করিয়ে নিতে। তো আমরা কোভিড টেস্ট পজিটিভ পাওয়া, গতকাল পজিটিভ পেয়েছি, আজ সকালেই ভর্তি করেছি। ভর্তি করাটা মেন উদ্দেশ্য হচ্ছে যে ওনার অনেক কোমরবিডিটি আছে, তো মানে বিকজ 85 ওনার নানা রকম অসুখ আছে, তো সেই কারণে আমরা ওনাকে ভর্তি করলাম, যাতে কারণ বাড়িতে যদি একটা এমার্জেন্সি হয় তখন খুব খারাপ হয়ে যাবে, so that he is under supervision all the time। সেই কারণে আমরা ভর্তি করেছি। জেনারেল বেডেই আছেন, একটা কেবিনে আছেন। প্রেসিডেন্সি জেলের সুপারকে সরানোর নির্দেশ। প্রেসিডেন্সি জেলের সুপারের বিরুদ্ধে তদন্তের নির্দেশ। পিনকন মামলায় জেল সুপারকে সরানোর নির্দেশ। জেলের সুপারকে সরাতে নির্দেশ তমলুক আদালতের। প্রেসিডেন্সি জেলের ভূমিকা সন্তোষজনক নয় নেতাজি নগর থানার ভূমিকাও। পিনকন কর্তা চিকিৎসকের ভূমিকাও সন্তোষজনক নয়। হাসপাতালে ভর্তি পিনকন কর্তা জানত না আদালতকে আগে থেকে কোনো তথ্যই দেওয়া হয়নি। রায় ঘোষণার দিন পিনকন কর্তাকে হাজিরার নির্দেশ অমান্য করায় অসন্তুষ্ট বিচারক। মনোরঞ্জন রায়ের স্ত্রীকেও গ্রেফতার করার নির্দেশ। পিনকন কর্তার স্ত্রীকেও গ্রেফতারে কার্যকর করা হয়নি। পিনকন মামলায় মন্তব্য তমলুক আদালতের। চিকিৎসকের ভূমিকায় স্বাস্থ্য দপ্তরকে তদন্তের নির্দেশ। সরকারি আইনজীবী কি জানিয়েছেন শোনাবো এবার। প্রেসিডেন্সি জেল ঠিক মতন অর্ডারটা কমপ্লাই করেননি বলে মাননীয় বিচারক তার এগেনস্টে প্রসিডিং করে দিয়েছেন এবং জানিয়েছেন স্বরাষ্ট্র দপ্তরকে আসামিকে হেল্প করার চেষ্টা করছেন বলে আমার মনে হয়েছে, তাই বলেছেন যে ওনাকে ইমিডিয়েট ওখান থেকে সরানো হোক এবং সেন্ট্রাল গভর্নমেন্টের ওদের স্বাস্থ্য দপ্তরকেও বলেছেন যে সমস্ত কিছু এনকোয়ারি করে প্রকৃত তথ্য কি আমাকে 10 দিনের মধ্যে জানান। ডিপোজিটারদের যাদের টাকা জমা আছে আমি এই যে সেকশন 15 থেকে সেকশন 18 যে ক্ষমতা, সেই ক্ষমতা অনুযায়ী ইমিডিয়েট টাকা দেওয়ার আদেশ দিচ্ছি।
হাথরাস কাণ্ড বিরল এবং ভয়ঙ্করতম ঘটনা গুরুত্ব বিচার করেই মামলা শুনছে সুপ্রিম কোর্ট। সুবিচারের আশ্বাস দিয়ে মন্তব্য প্রধান বিচারপতির। সুপ্রিম কোর্টের নজরদারিতে তদন্তের আবেদন করে মামলা। বুধবারের মধ্যে উত্তরপ্রদেশ সরকারকে হলফনামা জমার নির্দেশ। নির্যাতিতার পরিবার এবং সাক্ষীদের নিরাপত্তার কি ব্যবস্থা, যোগী সরকারকে জানানোর নির্দেশ আদালতের। মধ্যরাতে দেহ জ্বালিয়ে দেওয়া নিয়েও সাফাই যোগী সরকারের। আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কাতেই পদক্ষেপ, হলফনামা দিয়ে জানালো উত্তরপ্রদেশ সরকার। নারী নির্যাতন নিয়েও রাজ্যপাল সংঘাত। ধর্ষণ অপহরণের জেলাভিত্তিক পরিসংখ্যান তুলে টুইট। পরিসংখ্যান তুলে ধরে টুইট রাজ্যপালের। শুধুমাত্র আগস্টেই রাজ্যে 223টি ধর্ষণের অভিযোগ, অপহরণের অভিযোগ দায়ের হয়েছে 639টি। রাজ্যের আধিকারিকদের পাঠানো তথ্যে উল্লেখ, দাবি রাজ্যপাল জগদীপ ধনখড়ের। রাজভবনের দেওয়া তথ্যের কোনো ভিত্তি নেই। রাজ্যপালের দাবি নস্যাৎ করে পাল্টা টুইট স্বরাষ্ট্র দপ্তরের এহেন অবস্থান অপ্রত্যাশিত। মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিবকে তথ্য সংশোধনের পরামর্শ দিচ্ছে, ফের টুইট রাজ্যপাল জগদীপ ধনখড়ের। এ প্রসঙ্গে কি বলেছেন ফিরহাদ হাকিম, শোনাবো। প্রথম কথা হচ্ছে যে যদি ল অ্যান্ড অর্ডার খারাপ বোঝেন তাহলে রাজ্যপালের নিজেরই রেজিগনেশন দিয়ে প্রথমে চলে যাওয়া উচিত, কারণ হেড অফ দ্য স্টেট তিনি। দ্বিতীয় কথা হচ্ছে যে সাহস নেই ইউপির ঘটনায় নিন্দা করার, তাই অ্যাটেনশন ঘুরিয়ে মিথ্যা প্রচার করছে রাজ্যপাল। আজকে মিথ্যাচারিতার প্রচার করছে। বাংলায় নারীদের সম্মান দেওয়া হয়, রাজ্যপাল এইটা করে বাংলায় নারীদের অসম্মান করছেন, বাংলার মানুষকে অসম্মান করছেন। রাজ্যপালের বোধবুদ্ধিহীন দালালি করতে গিয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের রাজ্যপাল নিজের পদটাকে অপমান করছেন, অত্যন্ত অন্যায় করছেন রাজ্যপাল। হাথরাস থেকে রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি, বাম কংগ্রেসের যৌথ ধিক্কার মিছিল। ধর্মতলা থেকে মিছিল আসে পার্ক সার্কাস পর্যন্ত। মিছিলে ছিলেন বিমান বসু, সুজন চক্রবর্তী, আব্দুল মান্নানরা। এখনো গণতন্ত্র শেষ হয়ে যায়নি, এখনো সংবিধান শেষ হয়ে যায়নি, সেজন্য রাস্তায় নামতে হয়। এবং এখানে প্রধানমন্ত্রী হন, ওখানে মুখ্যমন্ত্রী হন, এখানে মমতা হন, ওখানে যোগী হন, তারা সবাই চান মানুষ যাতে প্রতিবাদ না করে। ওরা নিজেদের মধ্যে একটা নুরা কুস্তি করবেন, WWF করবেন, কিন্তু মানুষ যাতে রাস্তায় না নামে। আর এই জন্যই আজকে প্রতিবাদটা যেমন উত্তরপ্রদেশের হাথরাসের বিরুদ্ধে, তেমনি মমতা ব্যানার্জির কাকদ্বীপ থেকে কামদুনি যাওয়া হয়েছে তার বিরুদ্ধে। এবার বাংলা আবাস যোজনায় ঘর পাইয়ে দেওয়ার নামে কাটমানি নেবার অভিযোগকে কেন্দ্র করে তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব। কোচবিহারের বক্সিরহাটের ঘটনায় তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের। জানে কটাক্ষ করতে ছড়েনি বিজেপি। কাটমানি দিলেই মিলবে বাংলা আবাস যোজনায় ঘর। অভিযোগ, প্রায় 14 জন গ্রামবাসীর কাছে এমনই প্রতিশ্রুতি দিয়ে টাকা নিয়েছিলেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য, কিন্তু বছর ঘুরলেও ঘর না মেলায় পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধেই থানায় অভিযোগ দায়ের করলেন ভুক্তভোগীরা। আর এই ঘিরে প্রকাশ্যে চলে এলো শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব। ঘটনাস্থল কোচবিহারের বক্সিরহাট। প্রায় কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ভানুকুমারী 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য মফিদুল হকের বিরুদ্ধে। বক্সিরহাট থানার পাশাপাশি তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের বিডিওর কাছেও অভিযোগ জানিয়েছিলেন গ্রামবাসীরা, কিন্তু কোনো সুরাহা হয়নি। একদিন আসি বললো টাকা লাগবে 20,000, টাকাটা মোটামুটি 1 বছর আগে নিয়েছে, আজই অবধি ঘর পাইলাম না। অভিযোগ অস্বীকার করার পাশাপাশি নিজেকে গোষ্ঠীদ্বন্দ্বের শিকার বলে দাবি করেছেন অভিযুক্ত তৃণমূল নেতা, যদিও মানতে নারাজ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। আমি কারো কাছে টাকা নেই গোষ্ঠীদ্বন্দ্ব, তার জন্য আমাকে ফাঁসার জন্য চেষ্টা করছে। আমরা ওই গ্রামবাসীদেরকে বলে দিয়েছি বিডিও অফিসে কমপ্লেন করার জন্য, থানাতে যাওয়ার জন্য, যে কোনো মূল্যে এই টাকা উঠানোর জন্য আমরা ওদেরকে সহযোগিতা করব। কাটমানি নিয়ে শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসায় কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। তৃণমূলের পঞ্চায়েত ঘর দেওয়ার নাম করে টাকা নিয়েছে, এটা ওদের জন্মগত অধিকার, ঠিক আছে। এবার সাধারণ মানুষ 2019-এ জবাব দিয়েছে, আগামী 2021-এও জবাব দেবে। এখন মাথা গোঁজার ঠাঁইটুকু মিলবে কিনা তা নিয়েই দুশ্চিন্তায় অভিযোগকারীদের পরিবার। শুভেন্দু ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ, কোচবিহার। পুজোর প্রস্তুতি চলছে জোর কদমে, কিন্তু করোনা আবহে উৎসবের চেনা উদ্দীপনার ছবিটা একটু বদলেছে। পরিস্থিতির সঙ্গে লড়াই করে পুজোয় নতুন চমক দিতে তৈরি উদ্যোক্তারা।
বোসপুকুর শীতলা মন্দিরের পুজো প্রস্তুতি ঘুরে দেখলেন মুমতাজ সরকার। থিম পুজো বলতেই একটা নাম, একটা পার্টিকুলার পুজোর নাম কিন্তু বলতেই হয়, মেনশন করতেই হয়, কারণ তারা একটা এমন জায়গায় নিজেদের নিয়ে গেছেন যে প্রত্যেক বছর তারা কিন্তু আমাদেরকে একটা নতুন নতুন চমক, নতুন নতুন একটা আইডিয়া উপহার দেন। কোন জায়গা বলুন তো? এটা হলো বোসপুকুরের শীতলা মন্দিরের যে পুজোটা। এরকম সময়, নর্মাল সময়, গত বছরেও পুজোর যখন আর কিছু সপ্তাহ বাকি রয়েছে, মানে এখানে এসেছি আর তখন একটা অন্য রূপ দেখেছি, কিন্তু আজকে এসে দেখছি যে এখন একটা বেসিক স্ট্রাকচার তৈরি হয়েছে। অবভিয়াসলি মানে আমাদের কি বলবো, পরিস্থিতিকে মাথায় রেখে আমাদেরকে এগোতে হবে, সব নিয়ম কানুন মেনে। আমি একটা জিনিস দেখতে চাই যে এই প্যান্ডেমিকের মধ্যে, এই পরিস্থিতির মধ্যে, এত নিয়ম কানুনের মধ্যে, এত কিছুর মধ্যে দিয়ে ওনারা এবছর কি চমক আমাদের দেবেন। সব থেকে বড় কথা হচ্ছে যারা দর্শনার্থীরা আসবে তাদের সুস্বাস্থ্যভাবে আমরা যাতে মণ্ডপ দর্শন করাতে পারি। ওপর যেহেতু এখানে আমাকে বাদতেই হচ্ছে, আমি তাই আমাদের প্যান্ডেলটাকে 3 দিক ওপেন রেখেই আমাদের মণ্ডপটাকে সেইভাবে করছি। এখান থেকে যারা গাড়ি করে যাবে তারা গাড়িতে বসেও আমাদের ঠাকুর বা মণ্ডপ প্রতিমা দর্শন করতে পারবে। ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করে যেভাবে লোকে ঠাকুর দেখতে পারে আমরা সেই ব্যবস্থাটাই করছি এবছর। বাটাম, যে বাটামগুলো আমরা জেনারেলি প্যান্ডেলের ভেতরের দিকে থাকে, সেই বাটামগুলোকে দিয়ে একটা সুন্দর মণ্ডপ তৈরি করা যায়, সেটাই এবার রাখছি। কিছু বেতের কাজ আছে অবশ্যই, যেগুলো দর্শনীয় হবে এবছর। প্রতিমা এমনি সাবেকি প্রতিমাই আছে, এক চালার ঠাকুর করা হচ্ছে, যদিও 3টে এতে পার্টে করা হচ্ছে। যখন মণ্ডপে উঠবে আমরা ওইটাকে জুড়ে দেবো যাতে এক চালার মতন দেখতে লাগে। একটা বেসিক স্ট্রাকচার আমরা দেখে বুঝতে পারছি কিরকম হবে। এইটাও সেরকম, ওইরকম সাবেকি সাজেই সাজানো হবে মাকে এখানে। আমরা বোসপুকুরের পুজোর মণ্ডপ তো দেখলামই, আপাতত যেইটুকু হয়েছে। চলুন এখনো আরো অনেক পুজোর মণ্ডপ দেখবো আর দেখি যে তারা কি ভাবছেন। আর দেখার জন্য কি করতে হবে, দেখতে হবে আমার পুজো।